মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি, এটি গণতান্ত্রিক নীতির জন্য হুমকি বলছেন বিশ্লেষকরা। জেলেনস্কিকে কড়া ভাষায় আক্রমণ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর, তার বিরুদ্ধে দ্বিচারিতা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ। দীর্ঘ প্রতীক্ষার পর ভারতের জন্য খুলতে যাচ্ছে ইউরোপীয় বাজার, একই সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব সম্ভাব্য। যুদ্ধ বিধ্বস্ত উপত্যকায় খাবার ও চিকিৎসার তীব্র অভাব, জাতিসংঘ জরুরি সহায়তার আহ্বান। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 1 বছরের শাসনে আন্তর্জাতিক অঙ্গনে একনয়ক ভাবমূর্তি দেখিয়েছেন। কঠোর অভিবাসন নীতি, শুল্ক আরোপ, ইউক্রেন যুদ্ধে পুতিন সমর্থন ও ভেনেজুয়েলার সামরিক অভিযান তার নীতির অংশ। দাভোসে নিজেকে স্বৈরশাসক হিসেবে অভিহিত করেছেন, তবে সাম্প্রতিক গ্রিনল্যান্ড ও শুল্ক হুমকি থেকে কিছুটা সরে এসেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। But sometimes you need a dictator. আন্তর্জাতিক অঙ্গনে একনয়ক ভাবমূর্তির প্রতিচ্ছবি দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 বছরের শাসনকালে কঠোর অভিবাসন নীতি, লাগামহীন শুল্ক আরোপ, ইউক্রেন যুদ্ধে পুতিনকে সমর্থন, ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে আটক, ইরান ও গ্রিনল্যান্ডকে হুমকি, এই সব সিদ্ধান্ত বিশ্বকে অবাক করেছে। সুইজারল্যান্ডের দাভাসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প নিজেকে স্বৈরশাসক বা একনায়ক হিসেবে অভিহিত করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি স্বৈরশাসক, কিন্তু মাঝে মাঝে একজন স্বৈরশাসকের প্রয়োজন হয়। এর আগে 2024 সালে নির্বাচনের আগেও তিনি একনায়ক হিসেবে নিজেকে দেখানোর কথা বলেছিলেন। ত্রুটিপূর্ণ হলেও ট্রাম্পের ক্ষমতাধর ও কট্টরপন্থী নেতাদের প্রশংসার অভ্যাস পুরনো। রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে জিনিয়াস, চীনের শি জিনপিংকে সম্মানিত এবং কিম জং উনকে শক্তিশালী নেতা বলে অভিহিত করেছেন তিনি। মার্কিন বাহিনী ভেনেজুয়েলার সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে আটক করেছে। ইরান ও গ্রিনল্যান্ডের উপরে হুমকি, সঙ্গে ইউরোপীয় দেশ ও ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রের উপরে উচ্চ শুল্ক আরোপ, সবই ট্রাম্পের একতরফা নীতির প্রতিফলন। যদিও সাম্প্রতিক সময়ে তিনি গ্রিনল্যান্ড দখল ও শুল্ক হুমকি থেকে কিছুটা সরে এসেছেন, ট্রান্স আটলান্টিক সম্পর্কের অনিশ্চয়তা এখনো কাটেনি। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, গ্রিনল্যান্ড নিয়ে একটি ফ্রেমওয়ার্ক ডিল তৈরি হতে পারে, যা দুই পাশের দেশে স্বস্তি ফিরিয়েছে। এই মন্তব্য ও কর্মকাণ্ড বিশ্বে ট্রাম্পের একনয়ক ভাবমূর্তিকে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। তবুও আন্তর্জাতিক অঙ্গনে তার নীতি ও প্রভাব নিয়ে উদ্বেগ কমেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জেলেনস্কিকে বিভ্রান্ত ভাঁড় আখ্যা দিয়ে তার বিরুদ্ধে দ্বিচারিতা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। যুক্তরাষ্ট্রের নৌবহরে উপসাগরীয় অঞ্চলে পাঠানোর পর ইরান সতর্ক করেছে, কোনো আক্রমণ হলে তা পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করে কঠোর জবাব দেওয়া হবে। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেছেন। এক বিবৃতিতে তিনি জেলেনস্কিকে বিভ্রান্ত ভাঁড় আখ্যা দিয়ে তার বিরুদ্ধে দ্বিচারিতা, দুর্নীতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী গণবিক্ষোভ ও তা দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নেওয়া অবস্থানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন জেলেনস্কি। একই সঙ্গে তিনি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানান, যা তেহরানে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এই মন্তব্যের প্রায় 1 সপ্তাহ পর 23শে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কির বক্তব্যের জবাব দেন আরাগচি। সেখানে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের করদাতাদের অর্থ ব্যবহার করে জেলেনস্কি ইউক্রেনের দুর্নীতিগ্রস্ত সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে সমৃদ্ধ করছেন। একই সঙ্গে তিনি বলেন, জেলেনস্কি একদিকে জাতিসংঘ সনদ লঙ্ঘনের অভিযোগ তুলে ইউক্রেনের রুশ সামরিক অভিযানকে অবৈধ আগ্রাসন হিসেবে তুলে ধরছেন, অথচ অন্যদিকে সেই একই জাতিসংঘ সনদের পরিপন্থী হয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের আহ্বান জানাচ্ছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী কটাক্ষ করে বলেন, বিশ্ব এখন বিভ্রান্ত ও দায়িত্ব জ্ঞানহীন নেতাদের কর্মকাণ্ডে ক্লান্ত। তিনি দাবি করেন, ইরান নিজের সামরিক সক্ষমতার উপর নির্ভর করে আত্মরক্ষা করতে সক্ষম, বিদেশি সহায়তার প্রয়োজন নেই। এই সময়ে যুক্তরাষ্ট্রের নৌবহর উপসাগরীয় অঞ্চলে পাঠানোর ঘোষণার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে গেছে। ইরানের সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, কোনো হামলা হলে তা পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করে সর্বাত্মক জবাব দেওয়া হবে। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি শীঘ্রই ঘোষণা হতে পারে। এতে ইউরোপীয় শুল্ক কমে ভারতের পণ্যের জন্য বাজার খুলবে এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্বও সম্ভব। চুক্তি কার্যকর হলে দুই পক্ষের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। If we want prosperity, we must open markets. ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি এই সপ্তাহে চূড়ান্তভাবে ঘোষণা হতে যাচ্ছে। রয়টার্স জানিয়েছে, এই চুক্তির ফলে ইউরোপীয় গাড়ি ও মদের উপর আমদানি শুল্ক উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং ভারতের তৈরি পোশাক, গয়না, ইলেকট্রনিক্স ও রাসায়নিক পণ্যের উপরে ইউরোপের বিশাল বাজার উন্মুক্ত হবে। আগামী 5 থেকে 28 জানুয়ারি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কস্তা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই চুক্তির ঘোষণা দিতে পারেন। চুক্তি কার্যকর হলে দুই পক্ষের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এফটিএর পাশাপাশি ভারত ও ইউরোপীয় ইউনিয়ন একটি নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তিতেও স্বাক্ষর করতে পারে। এশিয়ার দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া ও জাপানের পর ভারত তৃতীয় দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এ ধরনের প্রতিরক্ষা অংশীদারিত্বে যুক্ত হবে। এছাড়া উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মী ও শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে মোবিলিটি এগ্রিমেন্ট স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে। 2024-25 অর্থ বছরে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $136.5 বিলিয়ন, যা ইউরোপীয় ইউনিয়নের ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে গড়ে তুলেছে। তবে চূড়ান্ত ঘোষণা হলেও ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদনের জন্য আরও অন্তত 1 বছর সময় লাগতে পারে। বাণিজ্যিক সুবিধার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। বিশেষ করে ইউরোপের নতুন কার্বন ট্যাক্স ও ভারতের জন্য বিশেষ শুল্ক সুবিধা প্রত্যাহার ভারতের রপ্তানি প্রায় $1.95 বিলিয়ন ক্ষতিগ্রস্ত করতে পারে। এছাড়া ভারতের উচ্চ গাড়ি শুল্ক হ্রাস সংক্রান্ত দর কষাকষি এখনো চলছে, যা সফল হলে ইউরোপীয় গাড়ি নির্মাতাদের ভারতের বাজারে আরও প্রতিযোগিতামূলক সুবিধা দেবে। থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব মনে করেন, চুক্তি কার্যকর হলে ভারতের তৈরি পোশাক ও চামড়াজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সমান তালে প্রতিযোগিতা করা সম্ভব হবে। গাজা উপত্যকা তীব্র খাদ্য ও মানবিক সংকটে পড়েছে। ত্রাণ ও সহায়তা প্রবেশ করতে পারছে না। এদিকে মানুষ তীব্র শীতে সাহায্যের অপেক্ষায়। যুক্তরাষ্ট্র নিউ গাজা পরিকল্পনা ঘোষণা করেছে, যা পুনর্গঠন ও আবাসন, কৃষি ও শিল্প সম্প্রসারণের পাশাপাশি ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সংঘাত সমাধানেও ভূমিকা রাখবে। আরও থাকছে প্রতিবেদনে। তীব্র খাদ্য ও মানবিক সংকটে দিন কাটাচ্ছেন গাজার বাসিন্দারা। অবরোধ ও নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় ত্রাণ উপত্যকায় প্রবেশ করতে পারছে না। তীব্র শীতে হাজারো মানুষ ত্রাণ ও চিকিৎসা সহায়তার আশায় দিন গুনছেন। জাতিসংঘ জানিয়েছে, গাজা পুনর্গঠন পরিকল্পনার আগে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সংঘাত বিরতির মধ্যেও পরিস্থিতি অপরিবর্তিত। সীমান্ত খোলার কথা শোনা গেলেও বাস্তবে ত্রাণ পৌঁছায় না। স্থানীয়রা খাবারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভাত ও মাংসের জন্য দিন কাটাচ্ছেন। 23 জানুয়ারি খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় কয়েকশো মানুষ কয়েক কিলোমিটার পায়ে হেঁটে খাবারের জন্য লাইনে দাঁড়ান। জাতিসংঘের প্রতিনিধিরা বলছেন, গাজায় জরুরি ত্রাণ পৌঁছানো এবং পুনর্গঠন কার্যক্রম একসাথে চালানো প্রয়োজন। পশ্চিম তীরেও মানবিক পরিস্থিতি গুরুতর। গত 1 বছরে 3টি শরণার্থী শিবির ধ্বংস করেছে ইসরায়েল। তীব্র অভাব ও গৃহহীন হয়ে পড়ছে ফিলিস্তিনি নাগরিকরা। এদিকে যুক্তরাষ্ট্র গাজা পুনর্গঠনের একটি পরিকল্পনা নিউ গাজা প্রকাশ করেছে। 22 জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এই পরিকল্পনা তুলে ধরা হয়। এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন বোর্ড অব পিস ঘোষণা করেন, যা ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের মধ্যে চলা 2 বছরব্যাপী যুদ্ধের অবসান ঘটানো এবং গাজা পুনর্গঠনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।
পরিকল্পনায় ভূমধ্য সাগরের তীর জুড়ে নতুন উচ্চ ভবন, আবাসিক এলাকা, কৃষিজমি ও শিল্পাঞ্চল নির্মাণের চিত্র দেখানো হয়েছে। রাফাহ এলাকায় নতুন আবাসিক প্রকল্প এবং ধাপে ধাপে গাজার 21 লাখ মানুষের জন্য পুনর্গঠনের ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। ইরানের সরকার বিরোধী গণবিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনীর সামরিক প্রস্তুতির ঘোষণা দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার সম্ভাবনার কথা বলেছেন এবং পারস্য উপসাগরে মার্কিন নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছেন। বিক্ষোভ দমনে কঠোর অভিযান, ইন্টারনেট ব্ল্যাকআউট ও বিপুল হতাহতের অভিযোগ ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের সরকার বিরোধী গণবিক্ষোভকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে তাদের বাহিনীর আঙ্গুল এখনো ট্রিগারে রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তেহরান এখন আলোচনায় বসতে আগ্রহী বলে তার কাছে মনে হচ্ছে। ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি লক্ষ্য করে গত জুনে ইসরায়েলের চালানো 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র সমর্থন ও সরাসরি অংশগ্রহণ করে। এই ঘটনার পর থেকে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের পথ খোলা রাখার কথা বলছে। 22 জানুয়ারি ট্রাম্প জানান একটি মার্কিন নৌবহর পারস্য উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। তিনি বলেন যুক্তরাষ্ট্র ইরানের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি চায় না। তবে এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন ইরান হামলার চেষ্টা করলে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। এদিকে গত ডিসেম্বর থেকে শুরু হওয়া টানা 2 সপ্তাহের সরকার বিরোধী বিক্ষোভে ইরানের ধর্মীয় নেতৃত্ব ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থা বড় চাপে পড়ে। যদিও কঠোর দমনপীড়ন ও নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে আন্দোলনের গতি অনেকটা স্থমিত হয়েছিল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ উস্কে দেওয়ার অভিযোগ তুলে একে ইসরায়েলের 12 দিনের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ বলে অভিহিত করেছেন। বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ভুল সিদ্ধান্ত নিলে তার জবাব দেওয়া হবে। বিক্ষোভে হতাহতের সংখ্যা নিয়েও বিতর্ক চলছে। ইরানের সরকারি তথ্য মতে এ পর্যন্ত 3000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তবে মানবাধিকার সংগঠনগুলো নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে দাবি করছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে আইসের অভিযান প্রবাসী কমিউনিটিতে আতঙ্ক সৃষ্টি করেছে। 5 বছর বয়সী লিয়াম এবং তার বাবা আটক হয়েছেন। অভিযোগ উঠেছে শিশুকে টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এটি অস্বীকার করেছে। সম্প্রদায়ের মধ্যে ভয় ও উৎকণ্ঠা চরমে, বিশেষ করে শিশুদের মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব পড়ছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই অভিবাসন নীতি নিয়ে একের পর এক নিচ্ছেন কঠিন সিদ্ধান্ত। কখনো বা হাত পা বেঁধে তুলে দিচ্ছেন বিমানে, কখনো দিচ্ছেন হুমকি, আবার কোনো দেশ তার বিপক্ষে গেলেই শুল্ক আরোপের হুমকি তো আছেই। কিন্তু এবার যেন তার সব নিষ্ঠুরতার ইতিহাস তিনি নিজেই ভাঙলেন। আসলে মার্কিন প্রেসিডেন্ট চাইছেনটা কি? যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ইমিগ্রেশন এজেন্সি আইসের সাম্প্রতিক অভিযান প্রবাসী কমিউনিটিতে ভয় ও উদ্বেগের ছায়া ফেলেছে। গত 20 জানুয়ারি 5 বছর বয়সী লিয়াম কোনেজো রামোস এবং তার বাবা আটক হওয়ার ঘটনা পুরো শহরকে স্তব্ধ করে দিয়েছে। অভিযোগ উঠেছে লিয়ামকে টোপ হিসেবে ব্যবহার করে অন্য অভিবাসীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। শিশুর স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে লিয়ামের পরিবার ইতিমধ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছে। যদিও তাদের বিরুদ্ধে কোনো চূড়ান্ত বহিষ্কারাদেশ নেই, তবুও লিয়ামকে তার প্রি স্কুল থেকে ফেরার পথে আটক করা হয়। বাড়ির অন্য সদস্য শিশুটিকে নেওয়ার চেষ্টা করলেও এজেন্টরা বাধা দেয় এবং লিয়ামকে দরজায় টোকা দিতে বাধ্য করা হয়। স্কুল বোর্ডের চেয়ার মেরি গ্র্যান্ডল্যান্ড মন্তব্য করেছেন, একটি 5 বছরের শিশুকে টোপ হিসেবে ব্যবহার করা অমানবিক এবং হৃদয় বিদারক। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে শিশুটির বাবা সন্তানকে ফেলে পালানোর চেষ্টা করেছিলেন, তাই শিশুকে হেফাজতে নেওয়া হয়। বর্তমানে বাবা ও ছেলে উভয়ই সরকারি ডিটেনশন সেন্টারে রয়েছেন।
এই ঘটনার পাশাপাশি গত 2 সপ্তাহে আরও 3 শিক্ষার্থীকে স্কুল ডিস্ট্রিক্টের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে, যাদের মধ্যে 10 বছর বয়সী এক মেয়েকে তার মায়ের কাছ থেকে তুলে সরাসরি টেক্সাসের একটি ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। 2026 সালের শুরু থেকেই অভিবাসন বিরোধী অভিযান জোরদার হওয়ায় প্রবাসী বাংলাদেশী সহ অন্যান্য ভাষাভাষী কমিউনিটির শিশু ও পরিবারগুলোতে আতঙ্ক বেড়েছে। স্কুল ও বাস স্টপেজের মতো সংবেদনশীল এলাকায় আইসের উপস্থিতি শিশুদের মানসিক স্বাস্থ্যের উপরে গভীর প্রভাব ফেলেছে বলে সতর্ক করেছেন সমাজকর্মীরা। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।